উপদেষ্টা পরিষদে 2025-26 অর্থ বছরের বাজেট অনুমোদন। কালো টাকা সাদা করার বিধান বাতিল, শিগগিরই অধ্যাদেশ। এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদ প্রধানমন্ত্রিত্বের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। দ্রুত জুলাই সনদ তৈরিতে সবার সহায়তা চাইলেন আলী রিয়াজ। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে জনমনে স্বস্তি ফিরেছে, দাবি বিএনপির। দল হিসেবে নিবন্ধন পেতে ইসিতে এনসিপির আবেদন। এবং অষ্টাদশ শিক্ষক নিবন্ধন ফল বাতিলের দাবি চাকরি প্রত্যাশীদের। প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। ঋণের টাকার যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের উপর চাপ কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেট পাশ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, দুর্বল প্রতিষ্ঠান ও লোকবল সংকট বাজেট বাস্তবায়নে বড় বাধা। এবারের বাজেটে পরিচালন ব্যয় 5,60,000 কোটি টাকা ধরা হয়েছে, আর বাজেট ঘাটতি 3.62%। তিনি আরও বলেন, পাশ হওয়া বাজেটে এডিপি 2,30,000 কোটি টাকা। এছাড়া বাজেট সহায়তা মিলবে $2.3 বিলিয়ন। আমরা এটা লক্ষ্য করছি, আমরা খুব বেশি দেনা না করি এবং সেটা জন্য আমরা ডেট সাস্টেনেবিলিটি, বাংলাদেশ কিন্তু ডিফল্ট হয় না একবারও, এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয়। ডিফল্ট একবারও করি না কাউকে, অর্থাৎ আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো, ভবিষ্যতে প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা বা চাপাতে চাই না। আর থার্ড কনসিডারেশন আমাদের হলো যে একটা ভ্যালু ফর মানি, যে টাকাটা আনবো সেটা ইউটিলাইজ যেন করে। এক ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ বা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এ বিষয়ে একমত হয়েছে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে রাজনৈতিক নেতারা একথা জানান। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দিতে হবে। রেজা খানের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 5ম দিনের আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রথম দফার আলোচনায় অমীমাংসিত বিষয়গুলো বিশেষ করে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন, সংসদে নারীর প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এধাপে আলোচনা হয়। গত কয়েকদিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা অমীমাংসিত থেকে গেছে সেটা হচ্ছে উচ্চকক্ষ গঠন এবং উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে, তার সঙ্গে সংশ্লিষ্ট আরো দুটো বিষয় থেকে গেছে। এর মধ্যে একটি হচ্ছে নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে সেটা, এবং একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে। এইগুলির বিষয়ে আমরা আসলে এক জায়গায় আসতে পারিনি এবং অনেকেই যেটা বলেছেন যে এগুলি আসলে আরো বেশি গুরুত্বের সঙ্গে আলোচিত হওয়া দরকার। রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ ও সময়কাল নিয়ে বেশিরভাগ দলই ঐক্যমত্যে পৌঁছেছে। হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি 10 বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। 3টি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবনকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। সীমানা নির্ধারণ সহ কমিশন সভায় আলোচিত অন্যান্য বিষয়েও কথা বলেন তারা। নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও 2-3টি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে, পার্টিতে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। তো তাহলে তো এইখানের আলোচনা আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে। রাষ্ট্রপতির তিনি কিভাবে নির্বাচিত হবেন এবং প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এটা পরবর্তী আলোচনা আছে। দেশের 54 বছরের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য আনতে এ ধরনের আলোচনা এটিই প্রথম। এ নিয়ে সন্তুষ্টি জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। একই ব্যক্তির দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন, এটা একটা বিষয়। এই রিলেটেড বিষয়গুলোকে প্যাকেজের আওতায় এনে একসঙ্গে সমাধানের পর্যায়ে আসা যায় কিনা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলে দেশ থেকে মেধা পাচার বন্ধ করা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে দেশের জনগণের মাঝে স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আজ এসব কথা বলেন তারা। হুমায়ুন কবিরের সহায়তায় তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্র সংলাপ শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক এক সংলাপে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। সংলাপে বিগত দিনে শিক্ষাক্ষেত্রে ব্যাপক রাজনীতিকরণ করা হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। বিশ্ববিদ্যালয়ে গত 15 বছর ধরে যারা প্যাসিবাদ কায়েম করেছে, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র সংগঠনগুলি সক্রিয় রয়েছে, তাদের মধ্যে থেকে এক ধরনের প্রতিক্রিয়া সামনে আসবে। সেজন্য আপনি গোয়েন্দা সংস্থাগুলি সবসময় নজরদারিতে ছাত্রদলকে, ছাত্র শিবিরের মতো সংগঠনগুলিকে চরম নিপীড়নের মধ্য দিয়ে প্রতিনিয়ত যেতে হয়েছে। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা উল্লেখ করে মাতৃভাষায় শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা, তিনটা স্তরে যেভাবে পরিবেশন হয়েছে, যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশে মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেটার পরিণতি হচ্ছে আজকের এই সেমিনার। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠককে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখছে। শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি, এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে। সংস্কার ও জুলাই সনদ নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, অবৈধভাবে করা বিগত 3টি নির্বাচনের সময় দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলাগুলো করার সুযোগ ছিল না বোধহয়, এখন মামলা করবে, এটা তো খুবই স্বাভাবিক। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নিবন্ধনের জন্য শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে আবেদনের শেষ দিনে এই আবেদন জমা দেয় দলটি। পরে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাচোয়ারি অভিযোগ করেন, নিবন্ধন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে 3/4 ভোট পেয়ে এনসিপি বিজয়ী হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেগুলেশনের। আমরা এই প্রস্তুতির জন্য আজকে দেশবাসীর সামনে দেখাচ্ছি, আমরা নির্বাচন যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে তাতে আমরা দরখাস্ত করেছি। পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, আপনি তো নির্বাচন ভবনে সেখানে আছেন, এনসিপির আবেদনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সোনিয়া, এই কিছুক্ষণ আগে যে সংবাদটি পরিবেশিত হলো এবং সেখানে যে বক্তব্য দেওয়া হলো সেটি কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ এসেছিলেন তারা কিন্তু যে বিষয়টি বলেছেন এটি হচ্ছে প্রাথমিক তাদের একটি বক্তব্য। এবং কিছুক্ষণ আগে আপনি আমার পিছনে যে ভিড় দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে কিন্তু তারা একটি পিকআপে করে তাদের যে নথিপত্রগুলো রয়েছে, কাগজগুলো রয়েছে, যে নিবন্ধনের জন্য যে গঠনতন্ত্র, বিধিমালা কিংবা নির্বাচনী যদি ইশতেহার সেগুলো নিয়ে আসতে হয়, কিংবা আপনি জানেন যে প্রায় 100টি যে উপজেলা রয়েছে সেখান থেকে তাদের কার্যালয়ের দেখানোর প্রয়োজন হয়। তো সব মিলিয়ে যে তথ্যপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা একটি পিকআপে করে নিয়ে এসেছিলেন এবং আমরা দেখেছি বেশ কয়েকটি গাড়িও তার সঙ্গে ছিল এবং তারা একটা গাড়ি বহর নিয়ে কিন্তু আসলে পরবর্তীতে তারা কিছুক্ষণ আগেই সেখানে প্রবেশ করেছেন এবং সেই বহরটির নেতৃত্ব দিয়েছিলেন এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম।
এবং তারা সেখানে আসলে আজকে যে আবেদন করেছেন সেখানে তারা 3টি প্রতীক মূলত চেয়েছেন। একটি হচ্ছে শাপলা, আরেকটি হচ্ছে কলম, তৃতীয় আরেকটি হচ্ছে মোবাইল ফোন। তবে তারা শাপলার জন্যই বিষয়টিকে আসলে তারা জোর দিচ্ছেন। তারা প্রত্যাশা করছেন, তারা আমাদেরকে যে বিষয়টি জানালেন যে তারা চান যে নির্বাচন কমিশন তাদের জন্য শাপলা প্রতীকটাই দিবে। এছাড়া তারা একটি উল্লেখযোগ্য কথা বলেছেন, তারা বলেছেন যে তাদের নিবন্ধনের জন্য আসলে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হওয়ার কারণ হচ্ছে তাদেরকে অফিস নেওয়ার সময় বিভিন্নভাবে আসলে বাধাগ্রস্ত করা হয়েছে। তাদের দলে অনুপ্রবেশকারীদেরকে আসলে সুযোগ করে দেওয়া হয়েছে, তারা পরে দল ত্যাগ করার কারণেও তারাও একটু বিতর্কিত করার তাদেরকে চেষ্টা করেছে, এই বিষয়টি তারা বলেছেন। তাছাড়া তারা যে বিষয়টি বলেছেন যে আগামী সংসদ নির্বাচনে তারা একটি যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তারা আশা প্রকাশ করছেন যে 400টি আসন মানে 300টি যে আসন রয়েছে এছাড়া 100টি যে নারী সংসদ সদস্যদেরকে এবার নির্বাচিত করার কথা এসেছে, মোট 400টি আসনের মধ্যে 300টি আসনে তারা বিজয়ী হবেন বলে তারা আশা প্রকাশ করেছেন। তো কিছুক্ষণের মধ্যে হয়তো যে দলিলপত্র কিংবা নিবন্ধনের যে কাগজগুলো আছে সেগুলো জমা দেওয়ার পরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হয়তো একটু আলাদা ব্রিফিং করবেন, তখন আমি আপনাকে আরও পূর্ণাঙ্গ তথ্য দিতে পারবো। সোনিয়া, ধন্যবাদ। এদিকে সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে রাজধানীর মিরপুরে সমাবেশের আয়োজন করেছে দলটি, আর সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এসইউ সেলিম। সেলিম, এনসিপির সমাবেশ কি শুরু হয়েছে? কি তথ্য আছে আপনার কাছে, এই বিষয়ে জানাবেন। জি সোনিয়া, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কার্যক্রম তারা একদিকে আমরা দেখছি যে সাংগঠনিকভাবে নিজেদেরকে গুছিয়ে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। কয়েকদিন আগেই তারা আমরা দেখেছি তাদের গঠনতন্ত্র চূড়ান্ত করেছে, এরপর আজকে নির্বাচন কমিশনে তারা তাদের যে নিবন্ধন সেই নিবন্ধনের জন্য তারা আবেদন জমা দিয়েছে। একই সঙ্গে তারা কিন্তু মাঠ পর্যায়েও তাদের কার্যক্রম শুরু করেছে এবং আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই এনসিপি তাদের যে রাজধানী সহ গোটা দেশে কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। আজকে মিরপুরে সেই কার্যক্রমের অংশ হিসেবে তাদের একটি পূর্ব ঘোষিত র্যালি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিটি কিছুক্ষণ পরেই শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছে এনসিপির নেতাকর্মীরা। আমরা দেখছি যে এখানে মিরপুরে যে এনসিপির লোকাল নেতাকর্মীরা রয়েছে তারা আশপাশে বিক্ষিপ্তভাবে অবস্থান করছে। আজকে এখানে আসার কথা রয়েছে হাসনাত আবদুল্লাহ সহ এবং সার্জিস আলম, যারা হচ্ছে দলের মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, তারা এখানে আসার কথা রয়েছে এবং তাদেরকে নিয়ে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা একটি র্যালি নিয়ে মিরপুর 12 পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত আসলে যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত মিরপুরে এসে পৌঁছাননি। আমরা যতটুকু জানতে পেরেছি তারা আজকে নিবন্ধনের যে কার্যক্রম সে কার্যক্রমের জন্যই কিন্তু নির্বাচন কমিশনে গিয়েছে। সঙ্গত কারণে তাদের এখানকার যে স্থানীয় কার্যক্রম সেটি শুরু করতে কিছুটা দেরি হচ্ছে। তো সোনিয়া, এই ছিল আসলে জাতীয় নাগরিক পার্টির মিরপুরের এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। সেলিম, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জাপান। সকালে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন দেশটির রাষ্ট্রদূত সাইদা শিন ইচি। এ সময় বিগত ফ্যাসিস্ট শাসন আমলে জামায়াত নেতাকর্মীর ওপর চালানো জুলুম, নির্যাতন, শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ও আয়নাঘর সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বৈঠকে আমদানি রপ্তানি বাড়ানো সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয় বলে জানিয়েছে জামায়াতের ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা ফলাফলে বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ফলাফল পুনঃবিবেচনা সহ সনদ প্রদানের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। বেলা 11টার দিকে প্রেস ক্লাবের সামনে ঘটনা ঘটে। এর আগে সকাল 10টা থেকে অবস্থান কর্মসূচি ও সমাবেশের ডাক দেন চাকরি প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সকল প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে প্রেস ক্লাবের সামনে আন্দোলনে নামেন হাজারো চাকরি প্রত্যাশী। যেখানে সড়ক অবরোধ করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। আপনারা 5 মিনিটের মধ্যে এই জায়গাটায় সরে যাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার সড়ক থেকে চলে যেতে বললেও বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে 7 জনকে গ্রেফতার করা হয়।
আন্দোলনকারীরা বলছেন অষ্টদশ শিক্ষক নিবন্ধন প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকে রেকর্ড 20,688 জন প্রার্থীকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এখন ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইবার অংশ নেয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি তাদের। আমরা যারা ভাইবা ফেস করছি, আমাদের যাদের কাগজপত্রে কোনো ভুল নাই, আমাদের সবাইকে সুপারিশ করে এনটিআরসি এর সনদ দিতে হবে। আমাদের সনদ দিতে হবে, যেখানে আমাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে। আমরা শুধু সনদ চাইছি, আমরা যৌক্তিক দাবি আমরা পাস করেছি। একটাই দাবি, সেটা হলো সনদ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন চাকরি প্রত্যাশীরা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সব সময় প্রস্তুত থাকতে বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে আয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে এ কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী আধুনিক প্রযুক্তি নির্ভর ও ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। দেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন নিশ্চিত করতে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেও জানান তিনি। নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। নূতন নূতন সরঞ্জাম, জাহাজ, সাবমেরিন এই সেনাবাহিনী, এই নৌবাহিনীতে ইনশাল্লাহ সংযোজিত হবে এবং তোমরা এগুলো রক্ষণাবেক্ষণ এবং এগুলো পরিচালনার দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। এবার আন্তর্জাতিক সংবাদ জানাবো ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানে মার্কিন হামলাকে অত্যন্ত গর্হিত কাজ উল্লেখ করে এজন্য যুক্তরাষ্ট্রকে চিরস্থায়ী ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি। অন্যদিকে 3টি পরমাণু স্থাপনায় হামলার পর ট্রাম্প বলেছেন, ইরানের সামনে এখন শান্তি অথবা করুণ পথ খোলা রয়েছে। শিগগিরই শান্তি না এলে আরও নৈপুণ্যের সঙ্গে হামলা চালানো হবে। এদিকে ইরানের হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে দেশ জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের সঙ্গে সংঘাত ঘিরে ইরানকে 2 সপ্তাহ সময় বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটি মাত্র 2 দিন আগের কথা। 48 ঘন্টা না পেরোতেই ইরানে হামলা করে বসেন তিনি। শনিবার দেশটির 3টি পারমাণবিক স্থাপনা নাতানস, ইসফাহান এবং ফোর্দোতে হামলা করে মার্কিন B-2 বোমারু বিমান। এর মধ্যে ইরানের অতি সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়। এনি ওভাল অফিস থেকে 3 মিনিটের এক ভাষণে ট্রাম্প বলেন, মাটির 262 ফুট গভীরে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রধান অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, আর হামলাটি ছিল এক অসাধারণ সামরিক সাফল্য। ইরানের সামনে এখন 2টো পথ খোলা রয়েছে, তা হলো শান্তি অথবা ট্র্যাজেডি। এমন মন্তব্য করে ট্রাম্প বলেন, হামলা করার জন্য আরও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু রয়েছে। শিগগিরই শান্তি না এলে আরও ক্ষিপ্রতা ও নৈপুণ্যের সঙ্গে সেসব স্থানে হামলা চালানো হবে। এদিকে ইরানে হামলার সময় সিচুয়েশন রুমে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সিচুয়েশন রুমের এমন কয়েকটি ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস। হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এর জন্য যুক্তরাষ্ট্রকে আজীবন পস্তাতে হবে। আত্মরক্ষার সব রকম বিকল্প ব্যবহারের অধিকার ইরানের রয়েছে বলেও জানান তিনি। ইরানি বার্তা সংস্থা তাসনিমকে এক কর্মকর্তা জানান, মার্কিন হামলায় ফোর্দোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষতির ব্যাপ্তি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। অবশ্য মার্কিন হামলার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের 3টি স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। 30 মিনিটের ব্যবধানে ছোড়া 27টি মিসাইল হাইফা ও রাজধানী তেল আবিবের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। এর পরের ধাপে চালানো হয় আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা। ইরানে হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একে সাহসী পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। ইরানে মার্কিন হামলার পর গোটা দেশে উচ্চ সতর্কতা জারি করেছে নেতানিয়াহু সরকার। সব স্কুল বন্ধ সহ গণজামায়াত নিষিদ্ধ করেছে প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড।
জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনাও দিয়েছে তারা। গত 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পর থেকেই সংঘাতের সূচনা। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে অভিহিত করে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজে বাংলাদেশ দলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। প্রত্যাবর্তন হতে পারে 3 জনের, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজ। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী। টেস্ট সিরিজ শেষ হলেই জুলাই মাসে শ্রীলঙ্কার মাটিতে গড়াবে 3 ম্যাচের ওয়ানডে এবং এরপর টি-20 সিরিজ। সাদা বলের সিরিজে প্রত্যাবর্তন হতে পারে 3 পেসারের, যার মধ্য দিয়ে লঙ্কানদের বিপক্ষে আক্রমণে গতি আসতে পারে বাংলাদেশ দলে। গোড়ালিতে চোট পাওয়ায় টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি তাসকিন আহমেদের। আঙ্গুলের চোট পেয়ে ভুগেছেন মুস্তাফিজুর রহমান, আর পায়ের চোটে মাঠের বাইরে ছিলেন শরীফুল ইসলাম। তবে এই 3 জনই এখন যথেষ্ট সুস্থ। লঙ্কানদের বিপক্ষে সাদা বলের সিরিজকে সামনে রেখে চট্টগ্রামের মাটিতে প্রস্তুতি নিচ্ছেন তারা। বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজ। তবে শ্রীলঙ্কা সফরের জন্য তাদের চূড়ান্ত পত্র এখনও দেয়া হয়নি। 2টি ইন্ট্রা স্কোয়াড ম্যাচ শেষে তাদের ফিটনেস যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। আগামী 2, 5 ও 8 জুলাইতে হবে ওয়ানডে সিরিজের ম্যাচ। প্রথম 2টি হবে কলম্বোতে আর শেষটি হবে পাল্লেকেলেতে। এরপর 10, 13 ও 16 জুলাই হবে টি-20 সিরিজের ম্যাচ। প্রথমটি পাল্লেকেলেতে, পরেরটি দাম্বুলা এবং শেষ ম্যাচ হবে কলম্বোতে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উপদেষ্টা পরিষদে 2025-26 অর্থ বছরের বাজেট অনুমোদন। কালো টাকা সাদা করার বিধান বাতিল, শিগগিরই অধ্যাদেশ। এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদ প্রধানমন্ত্রিত্বের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। দ্রুত জুলাই সনদ তৈরিতে সবার সহায়তা চাইলেন আলী রিয়াজ। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে জনমনে স্বস্তি ফিরেছে দাবি বিএনপির। দল হিসেবে নিবন্ধন পেতে ইসিতে এনসিপির আবেদন। এবং অষ্টাদশ শিক্ষক নিবন্ধন ফল বাতিলের দাবি চাকরি প্রত্যাশীদের। প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।